সুস্বাগতম অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম প্যাশন টু পডকাস্টে। কথা হচ্ছে এটি কি শুধুই আরেকটি পডকাস্ট, সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আমি আপনাদের হোস্ট এম আমিনুর রহমান। আজকে আমাদের সাথে আছেন আমার খুবই প্রিয় কাছের বড় ভাই মুনাফ মুজিব চৌধুরী। মুনাফ ভাই হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সেন্টেক পিএলসি এবং ফাউন্ডার একসাথে ফাউন্ডেশন। মুনাফ ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুনাফ ভাই, আপনার কাছে খুবই মজার একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা আমরা জানি যে আমাদের ছেলেদের প্রথম ইনকামটা হয় বাবার পকেট কেটে, এবং এই অভিজ্ঞতা আসলে সবারই আছে। আমি আপনার কাছে জানতে চাইবো আপনার প্রথম ইনকামের গল্পটা আসলে কি বাবার পকেট কেটেই শুরু হয়েছিল? মজার কথা বলছো একটা। আসলে প্রথমটা মনে নেই, মানে প্রথম এটি ছিল নাকি আসলে মনে নাই, কিন্তু আমার ওরকম ছিল, আব্বু একটা ব্রিফকেস থাকতো, তো এখানে যখন নতুন নোট যদি কখনো দেখতাম তো তখন মাথায় থাকতো যে দুই একটা নতুন নোট নিয়ে আসবে। বাট প্রথম ইনকাম যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে স্কুল লাইফে দুইটা জিনিস করছিলাম। সো তার মধ্যে একটা ছিল, সো ওই টাইমে যেটা হতো আমাদের, মানে ইন দ্য মিড 90s বা ওরকম টাইমে, তখন যেটা হতো যে ওই কম্পিউটার গেমস খুব নতুন নতুন আসছে, রাইট। সো আমার বড় ভাই ছিল কম্পিউটারে গেম খেলতো, তো ও হচ্ছে অনেক চিট কোড বের করছিল, তো আমি ওর কাছ থেকে সব চিট কোডগুলো একটা খাতায় লিখছিলাম। আচ্ছা, মানে কাগজে লিখছিলাম আর কি, লিখে আমার বন্ধুদেরকে চিট কোড সেল করতাম। ভেরি ইন্টারেস্টিং। এটা ছিল একটা বিজনেস। তখন মনে হয় ক্লাস, আমার মনে নেই, ক্লাস 4-5 কিছু একটা, 3-4-5 কোনো টাইমে হবে। আরেকটা ছিল হচ্ছে আমাদের কিছু, আমি যে এয়ারফোর্স স্কুলে পড়তাম, তো আমার কিছু, মানে আমি ডিফেন্সের না, মানে এয়ারফোর্স স্কুলে পড়তাম, তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল যাদের বাবারা যে টেনিস খেলতো। এয়ারফোর্স বা আর্মি টেনিস ইয়েতে দেখা যেত যে বলগুলো পাওয়া যায়, যে খেলাটা শেষ হয়ে যেত, তো ওগুলো আবার খুব অল্প টাকায় বিক্রি হতো। আচ্ছা, খুব ভালো ভালো টেনিস বলগুলা 5 টাকায় পাওয়া যায়। তো আমি করতাম কি, আমার বন্ধুদের কাছ থেকে এরকম করে 5 টাকা থেকে 20টা বল কিনছি, কিনে এটা 15-20 টাকা বিক্রি করতাম। আমাদের যে বাসার পাশে মাঠটা ছিল, ইনস্ট্যান্ট প্রফিট 300%। তো এটা কিছুদিন করছিলাম। তো এটা মনে আছে, ওয়াজ দ্যাট লাইক দ্য ফার্স্ট ইনকাম। এত খেয়াল নাই যে আসলে লাভ করছি বা লস করছি। ইট ওয়াজ মোর অফ ওই বিকালে মাঠে খেলতে যাওয়ার সময় বল বিক্রি করে ওইটা দিয়ে চানাচুর বাদাম খেলাম, এমন ছিল আর কি। এখান থেকে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, অনেকেই দেখা যায় যে একটা ব্যাচেলার্স ডিগ্রি করার পরে আসলে প্রসিড করতে চায় না, কিন্তু আপনি ইউ আর ইন আ কন্টিনিউয়াস লার্নিং প্রসিডিওর, এবং আমি দেখেছি যে আপনি হার্ভার্ড বিজনেস স্কুলে সেখানেও আপনি পড়াশোনা করেছেন। ওটা নিয়ে জানতে চাবো যে আপনার বিদেশি পড়ার ব্যাপারে অনেক রকম মিথ আছে। আমি কি পারবো, আমাকে কি নিবে, আমার কি হবে? আপনার ভিউ পয়েন্ট থেকে জানতে চাই, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স, এবং আপনি আসলে কিভাবে জিনিসটাকে অ্যাডপ্ট করলেন এবং কিভাবে সেটাকে আপনি আপনার সমস্ত কাজের সাথে একত্র করতে পারলেন, মানে একসাথে আপনি করতে পারলেন সেটা। সো ফার্স্ট অফ অল, এই আন্ডারগ্রাডস এর পরের জিনিসটা যেটা, সেটা আমার কাছে, যেমন পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে বলি, আমি আসলে আন্ডারগ্রাডস এর পরে কিন্তু আমি আসলে মাস্টার্স করি। কারণ আমি মাস্টার্স করি না বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আমি এই টাইমটা দিয়ে যে জিনিসটা হবে, তার আগে আসলে আমি ফুল টাইম জব টবের মধ্যে ঢুকে পড়ছি। প্লাস সেকেন্ড আমার কাছে মনে হচ্ছে যে আসলে যেইভাবে পড়াশোনাটা আমি মাস্টার্সে করতে চাই, সেই পড়াশোনাটার এনভায়রনমেন্টটা আমি হয়তো বা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বা পাবো না, এরকম মনে হচ্ছে আমার কাছে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, আপনার পুরো কনভারসেশনটাতে আমার মনে হলো যে ইউ বিলিভ ইন সিম্পলিসিটি, এবং ওই যে সিম্পল লিভিং এর কারণে আপনি যে একটা, এই যে আপনি যে থট প্রসেসটা করেছেন যে ইউ নিড এ ভেরি স্ট্রং রিজন টু গো ব্যাক টু হোম, দিস ড্রাইভস ইউ এভরিডে। অ্যান্ড আপনার বেসিকটা এত চমৎকার করে আপনি সেট করেছেন যে এটা আপনার লাইফের রিফ্লেকশনে বোঝা যায়। কাজের ব্যাপারে একটু আসি। তো আমি তো যেটা করেছি আপনার সম্পর্কে তো জানি, তারপরে একবার রিভিশন দেওয়ার জন্য গতকাল রাতে আপনার লিঙ্কডইনটা খুলে ভাই কোথায় কোথায় কাজ করছে একটু দেখি, দেখলাম যে একদম সাপলুডুর মতো একে বেঁকে একটা ক্যারিয়ার। মানে পুরোটা যদি আমরা চিন্তা করি, একটা বোর্ডের মধ্যে সাপলুডু মুনাফ ভাই খেলছে 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 করতে 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 এগিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু ইয়াং জেনারেশনদের একটা ভয় থাকে, আমি একটা কাজ শিখবো, এটাই করতে পারবো, আর কি কোনো কিছু পারবো নাকি। আপনার ক্যারিয়ারের যে ডাইভার্সিফাইড একটা অ্যাপ্রোচে আপনি ক্যারিয়ারকে ফেস করেছেন এবং ফেস করে যাচ্ছেন, এত জায়গায় এত ডিফারেন্ট ক্যারিয়ারে আপনি কাজ করেছেন, সেটার ব্যাপারে একটু গল্পটা জানতে চাই। আমি প্রিটি মাচ অনেক গল্প আছে, বাট এটা সত্যি আমি পার্সোনালিও জানতে চাই যে হাউ ডিড ইউ মেক ইট হ্যাপেন এন্ড স্টিল ইউ আর মেকিং ইট হ্যাপেন। আচ্ছা, সো যেটা বলেন না সিম্পলিফাইড থিংকিং বা কিছু একটা, মানে এই থট প্রসেসটা আই থিংক এখানে একটু কাজ করে। সেটা হচ্ছে এরকম যে আপনার
সো আমার 2-3টা ফান্ডামেন্টাল জিনিস আছে যেটা আই বিন ট্রাইং টু ডু ইন দ্য লাস্ট 15 ইয়ার্স। 2-3টা জিনিস, খুব বেশি না। আমি অ্যাসেস যখন করি অনেক কিছু চিন্তা করি না। আমি ফার্স্ট যেটা আমার কাছে মনে হয়েছিল আমার একদম প্রথম দিকে, যে আসলে যেহেতু যে বললাম আমি ইউনিভার্সিটির এই যে কল সেন্টার এইসবে কাজ করছি, সো ওইখানে দেখা যেত আমরা এসিও সেল করতাম ব্যাক ইন 2006-2007। এসিও কিন্তু তখনই ওয়াজ মানে প্রায় অলমোস্ট 19-20 বছর আগে, অনেক আগে। ইট ওয়াজ ভেরি আর্লি। তারপরে হচ্ছে ওয়েবসাইট সেল করতাম। দেখা যেত একটা মানে কি থাকতো, দেখা যেত আমেরিকাতে কাইরোপ্র্যাক্টর আছে বা ডেন্টিস্ট আছে, তাদের অফিসের জন্য একটা ওয়েবসাইট লাগবে, সেটা আমরা ফোন দিয়ে বলতাম তোমার লাগবে কি লাগবে না, ফোনে ওয়েবসাইট বিক্রি করে ফেলা। ফোনে ওয়েবসাইট বিক্রি করা। ভেরি ইন্টারেস্টিং। সো ওই পয়েন্ট থেকে আমার কাছে মনে হয়েছিল যে হচ্ছে মানে একটা সার্টেন, মানে যেহেতু আমার ওই টাইম থেকে যেটা মাথায় ছিল যে আসলে ক্যারিয়ারে যাই করি না কেন, আই নিড টু বি ভেরি ওয়েল কানেক্টেড উইথ টেকনোলজি ইন টার্মস অফ, এখন আমি তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না, সো আমি তো আসলে টেকনিক্যাল কিছু করতে পারবো না, বাট আমার কাছে মনে হলো যে আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তো দে হ্যাভ আ লট অফ ভ্যালু, বাট টেকনোলজি নিয়ে কি করব, কি বিজনেস করব, কি কাজ করব, এই জায়গাটাতে একটা বড় কিছু, মানে এই জায়গাটা একটা বড় জায়গা, এখানে থাকতে হবে কানেক্ট। সো আমি আমার ক্যারিয়ারে এরপরে যাই করলাম, চেষ্টা করলাম যে কোনো না কোনোভাবে যেন টেকনোলজির সাথে কানেক্টেড থাকি। সো আমি অফকোর্স মানে ওইটার পরে কিছুদিন একদম প্লেন এন্ড সিম্পল অ্যাডভার্টাইজিং এর পরে আসলে আমি লেটস সে কিউবিতে জয়েন করি। ওয়াজ লাইক আ it was like ওই টাইমে এটা লেটেস্ট টেকনোলজি, WiMAX was a big buzz around it. ওই টাইমে আমরা ওইখানে থাকা অবস্থায় আমরা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক ড্রিভেন জিনিসপত্র করতাম ব্যাক ইন 2013, 12, 13, 14 এরকম টাইমগুলোতে আর কি। এরপরে আমি ওখান থেকে গেলাম আরেকটা টেকনোলজি ড্রিভেন কোম্পানি, এখানেই .com, সেল বাজার এখানেই .com। এইটা ওয়াজ ওয়ান্স এগেন একটা ইউরোপের ব্যাকড ক্লায়েন্ট, মানে ব্যাকড কোম্পানি। সো ওদের ওয়ার্ক প্রসেসগুলো আসলে খুব হাইলি টেকনোলজি ফোকাস ছিল, যেটা আমরা এখন হয়তো অনেক কিছু করি, বাট তখনই অনেক কিছু করতেছিল। এরকম অ্যাপ অ্যানালিটিক্স নিয়ে কাজ করা, যে অ্যাপ নিয়ে ট্র্যাকিং করা, ডেটা দিয়ে আসলে মনিটাইজ কিভাবে হবে না হবে, এইসব জিনিস করা। আমি ব্যাক ইন 2015-16 কথা বলতেছি, 10 বছর আগে। সো এই এক্সপোজার গুলো আমাকে খুব কাজে দেয়। কিন্তু হচ্ছে এখানে আসলে আমার মূল যে মোটিভেশনটা কাজ করে সেটা হচ্ছে যে আমি টেকনোলজির সাথে কানেক্টেড থাকি। সো দিস ওয়াজ ওয়ান মোটিভেশন, মানে ওয়ান মোটিভেশন, ওয়ান পিলার, যে আমি লাইফে কি করে টেকনোলজির সাথে কানেক্ট, যে কোনো টেকনোলজি হতে পারে। মনাফ ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ওয়ান্ডারফুল আড্ডা, একটা খুবই কনসার্নিং বিষয় নিয়ে আপনার সাথে আপনার মতামতটা জানতে চাবো। সেটা যেটা হয়েছে যে এখন হয়তো সেটা অনেক বেশি ডিজিটাল মিডিয়া কনজাম্পশনের জন্য হতে পারে, আমরা হতাশ হয়ে পড়ছি। দেখা যাচ্ছে যে আমরা লেগে থাকছি না, কারণ আসলে দেখেন সাকসেসের টাইমিং এক একজনের জন্য এক এক সময় আসে। কেউ খুব দ্রুত পায়, কেউ অনেক সময় ধরে পায়, বাট সাকসেস আসে, লেগে থাকলে আসে। আপনার কাছে আসলে হতাশা জিনিসটাকে আপনি কিভাবে ডিল করেন? এবং এই যে নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, আমাদের দেশে একটা অনেক বড় পপুলেশন ইয়াং জেনারেশন, সো তারা যেন হতাশায় নিমজ্জিত হয়ে না যায়, তারা যেন চেষ্টা করে, নতুন নতুন এভিনিউ ট্রাই করে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। না, সো ইয়াং বা নিউ জেনারেশন তো বলাটা ডিফিকাল্ট, বিকজ আই থিঙ্ক অনেস্টলি গত 1 বছর আগে যে পুরো জিনিসটা হয়েছে আমার কাছে ইট ওয়াজ লাইক অ্যান আই ওপেনার। আমার ফর সাম রিজন যেটা হয়েছিল এর আগের অনেক কয়েক বছর, সেটা হচ্ছে যে মানে কাজের ক্ষেত্রে যেভাবেই হোক না কেন, আমার কাছে যেটা হয়েছিল যে আমি আসলে দেখা যেত শুধু বিভিন্ন কোম্পানির একটু সিনিয়র লোকজনের সাথে উৎকর্ষ হয়, এরকম হয়ে গেছিল বিষয়টা। দেখা গেলো আমার কোম্পানির, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানেও দেখা যায় যারা কোম্পানির মানে একটু লিডারশিপ রোল টোল আছে, এদের সাথে আমার বেশি ইন্টারাকশন হচ্ছে, বিকজ আমার কাজের নেচারটা ওরকম ছিল। করতে করতে একটা পয়েন্ট এরকম হয়েছে যে স্টুডেন্ট কারোর সাথে, মানে আমি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট ভাবে করে মানে চিনি, বাট আসলে ওদের সাথে কথা এরকম কিছু নাই। সো আই didn't have a much of idea যে এখানকার জেনারেশন কি করে না করে, বাট এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার তো আমি যেগুলো শুনি মানুষ বলে দ্যাটস নট ট্রু। তারপর আমি যেটা করছি, আমি আসলে ট্রাই করি বিভিন্ন টাইমে, বিভিন্ন স্টুডেন্ট ইউনিভার্সিটি ফোরাম অনেক কিছু আছে যেখানে যতদূর নিজে এঙ্গেজ হতে পারি, টাইম দিতে পারি, মূল উদ্দেশ্য থাকে তাদেরকে বোঝা, তাদেরকে বুঝতে যে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে মানে বোঝা বলতে বিভিন্ন ইউনিভার্সিটি এরকম আর কি, বা যারা এই যে ইয়াঙ্গার লোকজন যারা জব করতেছে তাদের সাথে আমাদের কথাবার্তা বলা। সো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এই জেনারেশনের ওয়ান অফ দ্য থিং যে জিনিসটা তারা করতে পারে, যে জিনিসটা করলে তাদেরকে স্ট্যান্ড আউট করাবে, সেটা হচ্ছে এরকম যে এই যে হতাশা যাই বলেন, এগুলো সব বেশিরভাগই আসে আপনার হচ্ছে আপনি কোনো একটা পয়েন্টে পেশেন্স লুজ করেন। আপনি যখন পেশেন্সটা লুজ করেন তখনই হতাশাটা আসে। আপনি যতক্ষণ পেশেন্স থাকে ততক্ষণ পর্যন্ত আপনার পজিটিভিটি কাজ করে।
কারণ আপনি পেশেন্ট আছেন, মাঝে মাঝে সামনে কিছু একটা হবে। দ্য মোমেন্ট আপনার পেশেন্সটা লুজ হয়ে গেছে, তার মানে আপনি সামনে কি হবে এটা বুঝতে পারতেছেন না জন্য হুম। আপনি ইমপেশেন্ট হয়ে গেছেন। সো ইমপেশেন্সটাকে না ডিল করার কিছু প্রসেস আছে আর কি। সো আমি ধরেন আমার কাছে মনে হয় যে হতাশা তো লাইফে থাকবেই, হতাশা ডিল করার কিছু নাই, হতাশা লাইফে আসবেই, আসতেই হবে, নাহলে তো আসলে লাইফে কিছু করতেছে না। সো আমার যেটা করতে হবে, আমার লাইফে যখন হতাশাটা আসবে ওই মুহূর্তে আমি কি করবো এটা চিন্তা করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। Right. সো আমি এই মুহূর্তে ধরেন সকালে একটা প্রবলেম হলো, শুনলাম যে এখানে আমি একটা জিনিস নিয়ে খুব হতাশ, একটা জিনিস কাজ যেভাবে করে করতে চাইছি বাট কাজটা ওভাবে প্রোগ্রেস হচ্ছে না, অনেক ঝামেলা হচ্ছে, এই ঝামেলা ওই ঝামেলা ওই ঝামেলা অনেক কিছু। সো আমার মাথায় যেটা কাজ করতেছে, যে আমার ফার্স্টে যেটা কাজ করতে হবে, আমার আসলে পেশেন্ট থাকতে হবে। এখন পেশেন্স আমি কিভাবে থাকবো? হুম। সো আমি লাইফে খুব সিম্পল সিম্পল 2-3টা জিনিস রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনছিলাম, যেটা আমার ধারণা আমার পেশেন্স বিল্ড করতে হেল্প করছে। তো একটা জিনিস হচ্ছে, আপনি যদি কখনো আমার কম্পিউটার, ল্যাপটপ বা যাই দেখেন, আপনি দেখবেন যে আমার ডেস্কটপ সবসময় ক্লিন থাকে। আচ্ছা। আমার ডেস্কটপ ক্লিন থাকার পিছনে অনেকে বলে ডেস্কটপ ক্লিন, কারণ আবার অনেক কোম্পানিতে এরকম ট্যাবু টাইপ আছে যে ডেস্কটপ ক্লিন মানে তো কাজ করো না, এরকম আছে। তো ম্যাক্সিমাম মানুষ বলে যে ভাই আমার তো টাইমই নাই যে ডেস্কটপের ফাইলটা, মানে আমার ফাইলটাকে রাইট ভাবে ফোল্ডারিং করা, বিকজ আমি তো অনেক কাজ করতেছি। সো আমি এই জন্য কয়দিন আগে একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল, তো আমি ওকে বলতেছিলাম যে দেখো, দ্য রিজন তোমারটা ক্লিন না আর আমারটা ক্লিন, এর কারণটা হচ্ছে ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ রিয়েলাইজড যে আসলে আই অ্যাকচুয়ালি হ্যাভ দ্য টাইম টু পুট দ্য ফাইল ইন দ্য রাইট ফোল্ডার। এটা আসলে গত এত বছর আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা হয়তো বা তোমার এখনো হয়নি বা তোমার হবে, আমার একটা টাইমে ছিল, রিয়েলাইজ আমার ওই কয়েক সেকেন্ড আছে আসলে লাইফে চলে যাচ্ছে না। আই থিঙ্ক এই পেশেন্স গুলো প্র্যাকটিস করার বিষয় আছে। So, আমি যেরকম একটা জিনিস করতাম, সো এই যে একটা একটা হেডফোন ছিল আর কি, সো মানে আমার একটা হেডফোন ছিল, সবসময় ক্যারি করতাম আর কি, সো তারওয়ালা হেডফোন আর কি। হুম। সো হেডফোনটা যেটা হতো, এরকম বক্স ছিল, বক্সের মধ্যে র্যাপ করে রাখা লাগতো। তো আমি করতাম কি, আমি প্রতিদিন হেডফোনটা ক্যারি করতাম। নর্মালি মানুষ কি করে, হেডফোন নেয় পকেটে রাখে বা একটা পাউচের মধ্যে রাখি এরকম হুম। করে, তো আমি করতাম প্রতিদিন অফিসে যে হেডফোনটা খুলতাম, পাউচ মানে ওই যে বক্সটা রাখতাম, অফিস শেষে আমি ফার্স্টে যেরকম ল্যাপটপটা বন্ধ করে আমি আমার ল্যাপটপের তারগুলো সুন্দর করে পেঁচাইতাম, তারপরে ওই হেডফোনের যে খাপের মধ্যে সুন্দর করে পুরো জিনিসটা, একটু টেকনিক্যালও ছিল, মানে একটু ইয়েও ছিল, এত Right. ইজিলি হতো না, একটু ঘুরায় টুরায় বাঁকা তারা করে সুন্দর করে রাখতাম। এবং কলিগরা যে প্রতিদিনই জিনিস করো কেন, পকেটে নিয়ে যাও গিয়ে, তেমন যে না, আমার কাছে মনে হয় দিস ইজ আ ওয়ে টু মানে আমার একটা পেশেন্সের প্র্যাকটিস হচ্ছে, র্যাপিং আপ দ্য ডে। মানে দিস অলসো গিভস মি দ্যাট কাইন্ড অফ জাস্ট বিকজ আই ক্যান টেক দ্যাট টাইম, সমস্যা নেই। আই থিঙ্ক এই ছোট ছোট জিনিসগুলো হয় কি, প্র্যাকটিসে থাকলে, আমি বলতেছি না এটাই করতে হবে, বাট আই থিঙ্ক লাইফের ছোট ছোট জিনিস বের করার বিষয় আছে। তখন হয় কি, বড় ঝামেলা হলে এই প্র্যাকটিসটা, মানে বডির রিফ্লেক্স অ্যাকশন হয় যে আমি হতাশ লাগছে বাট আমি পেশেন্ট আছি। রাইট। সো আই থিঙ্ক পেশেন্স ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর, যে জিনিসটা আসলে যে কোনো হতাশাকে আসলে ডিল করতে হেল্প করে। খুবই চমৎকার, খুবই চমৎকার মুনাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকটা সময় দিলেন এবং আমরা লাস্ট যে কথাটা ওনার পিক করলাম সেটা হচ্ছে পেশেন্স, পজিটিভিটি একটা আরেকটার সাথে জড়িত। জীবনে হতাশ হওয়া যাবে না, আমাদের এগিয়ে যেতে হবে, বাধা আসবেই, তবে বাধার পরে সবসময় আসলে জয়ের বন্দরটা থাকেই। সো মুনাফ ভাইয়ের অ্যামেজিং ক্যারিয়ার, ইটস আ ভেরি ড্রামাটিক স্প্যান ক্যারিয়ার এবং চমৎকার একজন ফ্যামিলি পার্সন, সব মিলিয়ে আপনি আজকে আমাদের এখানে সময় দিয়েছেন প্যাশন টু পরিচয় এসে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমরা খুবই এনজয় করেছি এবং আশা করি সামনে আবার দেখা হবে। দর্শক মণ্ডলী,